জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, বেরোবির ভিসি সহ 5 জনের 10 বছরের কারাদণ্ড, 20 জনের বিভিন্ন মেয়াদে সাজা। হায়নার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। রায়ে পরিবার ও সহযোদ্ধাদের অসন্তোষ, অপরাধ অনুযায়ী সাজা না হওয়ার অভিযোগ। যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। আমার ছেলে মেলা অত্যাচার করছে। পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800, উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক, এলাকা ভিত্তিক আইসোলেশনের পরামর্শ। মহানগরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস। শনিবার থেকে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন শিক্ষামন্ত্রী। দলীয় প্রতীকে হবে না ইউপি ও পৌর নির্বাচন, সংসদে বিল পাস। স্থানীয় সরকারে প্রশাসক দিতে পারবে সরকার, কয়েকটি আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট। শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া, বাংলাদেশি শ্রমিক পাঠাতে কমছে খরচ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে ইসরায়েলের তাণ্ডব, 250 শতাধিক নিহত। হিজবুল্লাহর ওপর আঘাত থামবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধ ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে সরাসরি গুলি করা 2 পুলিশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড আরও 3 পুলিশ সদস্যের। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 5 জনকে 10 বছর করে এবং বাকি 20 আসামির বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, আবু সাইদ যখন মানুষ ভেবে বুক পেতে দাঁড়িয়েছিলেন, সামনে ছিল অমানুষরা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পুলিশের বন্দুকের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন তিনি। খুব কাছ থেকে আবু সাইদকে পুলিশ গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গুলি করা সাবেক পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আরও 3 পুলিশ সদস্য আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন ও বিভূতিভূষণ রায় ওরফে মাধবের। 10 বছরের কারাদণ্ড হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া সহ 5 জনের। এর বাইরে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 20 জনকে 5 বছর থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে তার বুকে তারা গুলি চালাবেন না, কিন্তু হায়নার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। হয়তো ট্রাইব্যুনাল সেই কথাটি বোঝাবার চেষ্টা করেছে। সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। শহীদ আবু সাইদের মামলার রায়ের মধ্য দিয়ে চতুর্থ কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি করলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।
আবু সাইদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মা এবং সহযোদ্ধারা। তাদের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। ন্যায় বিচার নিশ্চিতে মামলাটি পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির মধ্যে 2 জনকে ফাঁসি, 3 জনকে যাবজ্জীবন সহ বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে মামলার রায়ে খুশি নন পরিবারের সদস্যরা। রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের প্রতি আবেদন জানান তারা। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। যাদের ঘেরে আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। বেশি আসামি ফাঁকি দিলে তাই না আমরা খুশি না, তা এটা আমরা খুশি নয়। আজকে যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক। রাষ্ট্রের সাহায্য নিয়ে যদি আপিল করা যায় তো অবশ্যই পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সাথে শহীদ আবু সাইদের সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি, রায় পুনরায় বিবেচনার দাবি জানান তারা। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই যে আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। প্রত্যাশিত রায়টার জন্য আমি সন্তুষ্ট, কিন্তু কার যে এখানে অপরাধী এবং নিরপরাধী ব্যক্তির শাস্তিটা কতটুকু হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায় কেবল আবু সাইদের পরিবার নয়, পুরো রংপুর জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। হামে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। গত 24 ঘন্টায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 1829 জন। ঘনবসতি হওয়ায় ঢাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকরা। প্রাদুর্ভাব ঠেকাতে মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। 1 বছরের আরহান এবং 2.5 বছরের আদিহা একই বেড়ে 2 ভাই বোন হামে আক্রান্ত। একসঙ্গে আইসিইউতেও ছিল 6 দিন। তবে স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে তারা। এখানে আইসিইউর মধ্যে ছিলাম 6 দিন। কালকে নিচে নামাই দিছে, আজকে আমাদেরকে ছুটি দিচ্ছে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর সংক্রমণ ছড়িয়েছে আক্রান্তদের সংস্পর্শে এসে। আক্রান্ত হচ্ছে একই পরিবারের একাধিক শিশু। জ্বর কমে নেই, 105-4 জ্বর ছিল। 3 দিনের দিন এখানে এসে ভর্তি হয়েছি। ভর্তি আছে 6 দিন ধরে। আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সুস্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম অন্য যে কোনো সংক্রামক ব্যাধি থেকে দ্রুত ছড়ায়। ঘন বসতির কারণে রাজধানী ঢাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বলেও জানান তিনি। যেই শহরে লোক সংখ্যার ক্ষমতা বোধহয় আইডিয়ালি 50 লাখ, সেখানে 3 কোটি বসবাস করে, ফলে রোগটা দ্রুত ছড়াচ্ছে। প্রাদুর্ভাব ঠেকাতে আক্রান্তদের পাড়া মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। যারা কমিউনিটিতে এখন অসুস্থ হয়ে আছে, গুরুতর অবস্থায় যায়নি, তাদেরকে যদি আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে প্রত্যেক পাড়া মহল্লা ভিত্তিক তাদের চিকিৎসা এবং আইসোলেশন করে রাখতে পারি, তাহলে রোগটা আর ছড়াবে না। দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 11,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে সপ্তাহে 3 দিন অনলাইন এবং বাকি 3 দিন সশরীরে ক্লাস পরিচালিত হবে। আগামী শনিবার থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়ে মন্ত্রী বলেছেন, শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইনে ক্লাস নিতে হবে। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তন সহ সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হচ্ছে শিক্ষা খাত। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণী কার্যক্রম চালুর পথে নীতি নির্ধারকরা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে প্রাথমিকভাবে মহানগরী পর্যায়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অফলাইন এবং বাকি 3 দিন অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস,
আমরা ঈদের পরে 6 দিন যাব। তবে শিক্ষকরা বলছেন অনলাইন ক্লাসের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়, পাশাপাশি অনলাইনের বিড়ম্বনায় পড়লে সেই শিক্ষার্থীদের অফলাইনে ক্লাসের সময় দেওয়া হবে। আমরা যদি শনি সোম বুধ এটা যদি আমরা মর্নিং শিফটকে মুভ করাই তাহলে কিন্তু আমার 1100 বাচ্চাদের চলে আসবে, মুভমেন্টটা হাফ হয়ে যাচ্ছে। 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। অনলাইন যে ক্লাসগুলো হবে, যে পড়াগুলো তারা বুঝতে পারবে না সেই পড়াগুলো এসে কিন্তু তারা অফলাইন ক্লাসে সমাধান করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যেসব স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা থাকবে সেসব স্কুলে শুল্কমুক্ত বাসের ব্যবস্থা করবে সরকার। তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় পর শ্রমবাজার খুলতে রাজি হয়েছে মালয়েশিয়া। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিক পাঠাতে কমছে খরচ। পুত্রাজায় মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একমত হয় দুই পক্ষ। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়া শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কুয়ালালামপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ প্রতিনিধিরা। আজকে অর্থাৎ বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম ও ধারাবাহিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া বৃহস্পতিবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল জনশক্তি রপ্তানি খাত। উভয় দেশ একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সিন্ডিকেটমুক্ত দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছে। শ্রমবাজারের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মালয়েশিয়া সরকারের স্থগিতাদেশের ফলে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা 2025 সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আশ্বাসের প্রেক্ষিতে তা কাটতে শুরু করেছে। আগামীতে মালয়েশিয়ায় আরও বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়ার শ্রমবাজারের সবশেষ খবর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে জাতীয় সংসদে পাশ হলো স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল। এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিলও পাশ হয়। এদিকে কয়েকটি আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। আবারও সংসদ অধিবেশন ওয়াকআউট করল বিরোধী দল। আপত্তি সত্ত্বেও স্থানীয় সরকার সংশোধন বিল পাশ হওয়ার পর যৌক্তিক বাধা সত্ত্বেও গণবিরোধী আইন পাশ হচ্ছে অভিযোগ এনে সন্ধ্যা 6টার দিকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। বাধা সত্ত্বেও এ নিয়ে তৃতীয়বারের মতো ওয়াকআউট করল বিরোধী দল। এ সময় আইন প্রণয়নের সব প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের মানে আছে কিনা প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল 3:30টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বাদশতম দিনের দ্বিতীয় সেশন, যাতে বিল আকারে উত্থাপিত হয় অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ। জেলা পরিষদ সংশোধন বিল এবং স্থানীয় সরকার সংশোধন বিলে আপত্তি জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের দাবি, এই আইনের মাধ্যমে স্থানীয় সরকার ফেইলরদের ক্লাবে পরিণত হচ্ছে। গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এই আইন না হলে দায়িত্ব ফিরবে ফ্যাসিবাদের দোসররা। এই আইনের আওতায় দলীয় প্রতীক ছাড়া ইউনিয়ন এবং পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদকে বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আইনটি আজকে পাশ হয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবার সাথে সাথে যত দ্রুত সময়ের মধ্যে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন দিয়ে দেবো মাননীয়। এবং এই আইনের মধ্যে আরেকটি বিষয় আছে, মাননীয় স্পিকার, দলীয় প্রতীকে যে নির্বাচন হতো, ধানের শীষ সহ বিভিন্ন প্রতীকে যে নির্বাচন হতো, এই আইনের মাধ্যমে জাতীয় এবং দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা এই আইনে করা আছে মাননীয় স্পিকার। এই কারণে আইনটি পাশ করা অত্যন্ত জরুরি। তাই
বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক আইনে পরিণত করার লক্ষ্যে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। ওয়াকআউটের শেষে গণমাধ্যমকে বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন যে আইন সরকারের ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে তাই পাশ করছে তারা। সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা আইন পাশ করছে সরকার। আইন সরকার বাতিল করেছে যেগুলো করা দরকার ছিল, আবার এমন অনেকগুলো আইন তারা গ্রহণ করেছে যেটা বাতিল করা দরকার ছিল। এবং আমরা সারাটা দিন আমরা আলোচনার মধ্যে ছিলাম, আমরা আলোচনায় থাকতে চেয়েছি এবং পরবর্তী যে সিদ্ধান্ত আমাদের যারা আছেন তারা পরবর্তীতে আপনাদেরকে জানাবেন। ঠিক আছে, এই নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের মাধ্যমে 72টি পাশ হলো সংসদে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ। বিকেলে ভোট গ্রহণ শেষ হবার পর শুরু হয় গণনা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। তবে ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী। নারায়ণগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। সকালে ফতুল্লার একটি পোশাক কারখানা ঝুট ও ওয়েস্টেজ মালামাল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের গুলিতে আহত হন স্থানীয় এক ব্যবসায়ী ও এক পথচারী। দেশের বাইরের খবর, ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে চলছে ইসরায়েলের তাণ্ডব। নির্বিচার বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এর বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। হোয়াইট হাউসও দাবি করেছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এদিকে লেবাননে হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। জাতীয় ফুটবল দলে নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। ফিট থাকার পরও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মূল একাদশের সুযোগ না পাওয়ায় কোচের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। অনেস্টলি বলি, আমি একদম স্যাটিসফাইড না, কারণ এশিয়া কোয়ালিফায়ার্স আমি একটাও চান্স পাই না। আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। এটা স্বাভাবিক, এটা যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। আমি দেখতেছি পজিটিভ, কারণ আমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারি সান মেরিনোর সাথে, তা আমি মনে করি অন্য ইউরোপিয়ান টিমস ওরা বাংলাদেশের সাইডে দেখবে, মানে আমরা অন্য টিমের সাথে ও খেলতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, সাবেক ভিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল। রায় অসন্তুষ্ট পরিবার। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু। হাসপাতালে ভর্তি 1800, উচ্চ ঝুঁকিতে রাজধানী। উৎকণ্ঠায় অভিভাবক, এলাকা ভিত্তিক আইসোলেশনের পরামর্শ। এবং দলীয় প্রতীকে হবে না ইউপি ও পৌর নির্বাচন। সংসদে বিল পাস, স্থানীয় সরকারে প্রশাসক দিতে পারবে সরকার। কয়েকটি আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।